আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সালোক সংশ্লেষণের আলোক পর্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা শুরু করি আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। চলো আমরা দেখি আমাদের ক্লাস। ওকে, তোমাদের স্বাগত জানাচ্ছি আমি। তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায়, আমাদের আলোচ্য বিষয় আলোক নিরপেক্ষ পর্যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আলোক পর্যায়ে কী কী উৎপন্ন হয়েছিল। আলোক পর্যায়ে উৎপন্ন হয়েছিল এটিপি এবং NADPH2। এদের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। কার্বোহাইড্রেট মানে হলো শর্করা জাতীয় খাদ্য, আমরা যেটাকে গ্লুকোজ হিসেবে জানি। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টি গতিপথ আবিষ্কৃত হয়েছে। এদের নাম ক্যালভিন চক্র বা C3 গতিপথ, হ্যাস ও স্ন্যাক চক্র বা C4 গতিপথ, আরেকটি হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে শুধু ক্যালভিন চক্র সম্পর্কে বিস্তারিত জানব। হ্যাস ও স্ন্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীতে বিস্তারিত জানতে পারবে। চলো বন্ধুরা, আমরা দেখি তাহলে ক্যালভিন চক্র কি এবং ক্যালভিন চক্রের বর্ণনা সম্পর্কে আমরা জানবো আজকে। তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো 3টি সংজ্ঞা: C3 গতিপথ, C4 গতিপথ, আর হলো CAM গতিপথ। শিক্ষার্থী বন্ধুরা, C3 গতিপথটা কি? যে সকল কিছু কিছু উদ্ভিদ আছে কার্বোহাইড্রেট বিজারিত করে তারা যে শর্করা জাতীয় খাবার তৈরি করে, সেই সকল উদ্ভিদে উৎপাদিত প্রথমে স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। আর C3 উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের যে গতিপথ রয়েছে তাকে বলা হয় C3 গতিপথ বা C3 চক্র। আম, জাম ইত্যাদি গাছে C3 গতিপথ হয়ে থাকে। C4 গতিপথ, এদের উৎপাদিত প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই কারণে এদেরকে C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদের কার্বন আত্তীকরণের পথকে C4 গতিপথ বলে। আর একটি চক্র হলো CAM, এটা ক্রেসুলেসি গোত্রের উদ্ভিদে হয়ে থাকে, যথা আনারস, অ্যালোভেরা, ক্যাকটাস ইত্যাদি। মরু অঞ্চলের উদ্ভিদে এই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় আসতে পারে CAM এর পূর্ণরূপ কি? ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা তোমরা লিখে রাখো। এর অ্যাব্রিভিয়েশনটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে C3 গতিপথ কি, C4 গতিপথ কি, এটা তোমরা লিখে বাসায় মুখস্থ করে ফেলবে। উদাহরণগুলো মুখস্থ রাখবে, তোমাদের পরীক্ষায় উদাহরণ আসে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন C3 গতিপথ কীভাবে সম্পূর্ণ হয় বিস্তারিতভাবে সেটা দেখব। মনে রাখবে, C3 গতিপথে প্রথম স্থায়ী পদার্থ কি? 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 উদ্ভিদে হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট এই কারণে এটার নাম হলো C4, 3 কার্বন বিশিষ্ট এই কারণে এটা হলো C3 গতিপথ। এটা তোমাদের লাগবে পরবর্তী টপিকস আমরা যখন যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্যালভিন C3 গতিপথ পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের এটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড কোথায় প্রবেশ করে? গাছের পাতায় প্রবেশ করে। গাছের পাতায় অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটকে
1,5 ফসফেটও বলা হয়। বিশ ফসফেট কি বলা হয়? 20 ফসফেট, 20 ফসফেটও বলা হয়। তাহলে কি করে? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করলো? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিডটার সাথে সাথে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। মনে রাখবে গ্লিসারিক অ্যাসিডের সংকেতটা হলো এটা মুখস্থ রাখবে। কি উৎপন্ন করে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই কারণে এই চক্রের নাম হলো C3 গতিপথ। আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2 ব্যবহার করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। তাহলে কিটো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয় শিক্ষার্থী বন্ধুরা? ATP এবং NADPH2 ব্যবহার করে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। তাহলে আমরা দেখলাম রাইবোলোজ 1,5 ডাইফসফেট প্রবেশ করে, তারপর কিটো অ্যাসিড উৎপন্ন হয়। কিটো অ্যাসিড ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়। 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। অনেকের নামগুলি বলতে খুবই কঠিন হবে আমি জানি, কষ্ট হবে, বাট তোমরা যদি একবার নামগুলি মুখস্থ করে ফেলো তাহলে সারা জীবন তোমাদের মনে থেকে যাবে নামগুলি। জীববিজ্ঞানের কিছু টার্ম আছে খুবই কঠিন, বাট একবার মনে মুখস্থ করে ফেললে পরবর্তীতে আর সমস্যা হবে না। 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা অপরদিকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে অনেকগুলি বিক্রিয়ার মাধ্যমে গিয়ে শর্করা তৈরি হয় এবং রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হয়। আমরা এখানে বিক্রিয়াগুলো দেখব না, বিক্রিয়াগুলো একাদশ শ্রেণীতে আছে, তোমরা শুধু এটা লিখে দিলেই তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তাহলে রাইবোলোজ 1,5 ডাইফসফেট পুনরায় আবার কোথায় প্রবেশ করে? পত্ররন্ধ্রের মধ্য দিয়ে গাছের পাতায় প্রবেশ করে। আর এভাবে C3 গতিপথটা কি করতে থাকে? চলতে থাকে। প্রতিবার এক অণু কার্বন ডাইঅক্সাইড এই চক্রে প্রবেশ করে। আমরা জানি গ্লুকোজে কার্বন থাকে কয়টি? গ্লুকোজে কার্বন থাকে 6টি। তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য C3 গতিপথের এই চক্রটা কয়বার চলতে থাকে? 6 বার। প্রতিবার এক অণু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পুনরায় কোষে প্রবেশ করে। আর একদিকে আমরা কি পেয়ে যাচ্ছি? গ্লুকোজ জাতীয় খাবার পেয়ে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গ্লুকোজ উৎপন্ন হতে হলে কার্বন লাগে কয়টি? 6টি। তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য এই চক্র কয়বার চলতে থাকে? 6 বার চলতে থাকে। ক্যালভিন, বিজ্ঞানী ক্যালভিন এবং কুক, বিজ্ঞানী ক্যালভিন তিনি কি আবিষ্কার করেন? C3 গতিপথ আবিষ্কার করেন। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের এই গতিপথ আবিষ্কারের জন্য 1961 সালে তিনি নোবেল পুরস্কার পান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু জানবো C4 গতিপথ কাকে বলে। আমি আগেই তোমাদের বলে দিয়েছি C4 গতিপথ কাকে বলে। C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট? C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট পদার্থটির নাম হলো কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এই কারণেই একে বলা হয় C4 গতিপথ। দেখো বিজ্ঞানী MD হ্যাচ তিনি C4 গতিপথ আবিষ্কার করেন। C4 গতিপথের উদ্ভিদগুলির নাম, এটা কি উদ্ভিদ বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয় জেনেছো, এটা ভুট্টা, এটা হলো সুগার ক্যান বা আখ। আর এই সকল উদ্ভিদে কি হয়? C4 গতিপথ চলতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসে জয়েন করেছ, কমেন্ট বক্সে গিয়ে তোমাদের নাম এবং রোল নাম্বার এবং শিফট লিখে দাও, এটাই তোমাদের হাজিরা হিসাবে গণ্য হবে। যারা যারা জয়েন করেছো ক্লাসটি বেশি করে শেয়ার করে দাও, তাহলে তোমাদের যে সকল বন্ধু আমাদের অ্যাক্টিভিটি ফেজের সাথে সংযুক্ত না তারাও ক্লাসটি দেখতে পারবে। তাহলে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার লিখে আমাকে জানিয়ে দাও
কে কে আমার ক্লাসে তোমরা জয়েন করেছো। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো C4 উদ্ভিদ। C4 উদ্ভিদ C3 উদ্ভিদ অপেক্ষা C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয়। কারণ কি জানো? কারণ হলো C4 উদ্ভিদের পাতার উভয় পৃষ্ঠে কি হয়? সূর্যের আলো পড়ে, তাই C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কি হয়? বেশি হয়। তাহলে C3 উদ্ভিদ সম্পর্কে জানলাম, C3 গতিপথটা জানলাম, C4 গতিপথ সম্পর্কে আমরা জানলাম। এখন CAM যে গতিপথ, সেটা ক্রেসুলুসি গোত্রের উদ্ভিদ হয়ে থাকে। আর এই গতিপথের উদাহরণ হলো আনারস, অ্যালোভেরা এবং কি ক্যাকটাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি C3 গতিপথের আমরা যে বর্ণনাটা শিখলাম সেটা আমি তোমাদের রেখাচিত্রের মাধ্যমে লিখে দিচ্ছি। তোমরা একটু লিখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তোমরা একটু লিখে নাও। C3 গতিপথ, তাহলে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, রাইবুলোজ 1,5,20 ফসফেটের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বললাম যে 6 কার্বন বিশিষ্ট যে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করবে, এটির সাথে সাথে কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? 3 কার্বন বিশিষ্ট 2 অণু কি উৎপন্ন হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তোমরা শুধু রেখাচিত্রটা মনে রাখলে তোমরা লিখতে পারবে, C3 গতিপথের বর্ণনাটা লিখতে পারবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। সেটির সাথে সাথে ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারল ডিহাইড, 3-ফসফোগ্লিসারল ডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। অ্যাসিটোন ফসফেট তৈরি হয়। 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের মাধ্যমে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? একদিকে গ্লুকোজ উৎপন্ন হয়, অন্যদিকে পুনরায় রাইবোলোজ 1,5-ডাইফসফেট তৈরি হইতে থাকে। জাস্ট তোমরা এটা মনে রাখলে C3 গতিপথের বর্ণনাটা লিখতে পারবে। C3 গতিপথ রাইবোলোজ 1,5-ডাইফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করে, সেখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা ভেঙে গিয়ে 2টি যৌগ উৎপন্ন হয়। এই 2টি যৌগ থেকে ক্রমাগত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে গ্লুকোজ উৎপন্ন হয়ে যায়, আরেকদিকে কি উৎপন্ন হয়? রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন হয়। সে রাইবোলোজ 1,5-ডাইফসফেট পুনরায় আবার কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এভাবে চক্রাকারে C3 গতিপথ চলতে থাকে। আর বিভিন্ন বিক্রিয়া বর্ণনা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। একাদশ শ্রেণীতে আছে, আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে নাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এটা লিখে নাও C3 গতিপথ সম্পর্কে।
খুব সহজে তোমরা লিখতে পারবে। এখন আমি তোমাদের একটা পার্থক্য লিখে দিচ্ছি। আমরা জানলাম C3 গতিপথ এবং C4 গতিপথ সম্পর্কে, তাহলে C3 এবং C4 গতিপথের পার্থক্য আসতে পারে তোমাদের। C3 এবং C4 গতিপথের পার্থক্য, তাহলে লিখে নাও বন্ধুরা, C3 গতিপথ আর একটা হলো C4 গতিপথ। তাহলে C3 গতিপথটা কি আমরা লিখতে পারি, পার্থক্যটা লিখে নাও সুন্দর করে। এক রাইবুলোজ 1,5 ডাই ফসফেট কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক পদার্থ। কার্বন ডাইঅক্সাইড যে পদার্থটা গ্রহণ করে সেটার নাম হলো রাইবুলোজ 1,5 ডাই ফসফেট। C4 গতিপথে যে পদার্থটা গ্রহণ করে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক পদার্থ। তাহলে C3 গতিপথের প্রথম গ্রাহক পদার্থ হলো রাইবুলোজ 1,5 ডাইফসফেট। C4 গতিপথের প্রথম গ্রাহক পদার্থ হলো কি ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। তারপর আমরা লিখতে পারি প্রথম স্থায়ী পদার্থ3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ আর প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা, পার্থক্যটা তোমরা খাতায় লিখে নাও, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, 3 নাম্বার আমরা কি লিখতে পারি? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ তৈরি হয়। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ উৎপন্ন হয়। আর 6 কার্বন বিশিষ্ট যে অস্থায়ী যৌগ উৎপন্ন হয় তার নাম হলো কি কিটো অ্যাসিড। কোন অস্থায়ী যৌগ তৈরি হয় না, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি পার্থক্য লিখে নিব। সেটা হলো 4 নাম্বার আমরা লিখতে পারি এ চক্রের
জন্য পরম তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এই চক্রের পরম তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বন্ধুরা তোমরা পার্থক্যটি ভালো করে শিখে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে, সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে গত 2টি ক্লাসে যা শিখিয়েছিলাম, সেখান থেকে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমি তোমাদের একটা নমুনা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি। তোমরা এটা লিখে নাও এবং এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে একটা নমুনা সৃজনশীল লিখে নাও তোমরা। দেখো উদ্দীপকটা থাকবে এরকম: কার্বন ডাইঅক্সাইড যোগ আত্তীকরণ শক্তি। তোমরা জানো আত্তীকরণ শক্তি কাকে বলা হয়? এটিপি এবং NADPH2 কে কি বলা হয়? আত্তীকরণ শক্তি বলা হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি করে, এটা হলো উদ্দীপক। কত আসতে পারে? CAM এর পূর্ণরূপ কি, যেটা আমি তোমাদের অলরেডি লিখে দিয়েছি। পূর্ণ রূপ কি? হতে আসতে পারে C4 উদ্ভিদ বলতে কি বুঝো? C4, এটা আমি তোমাদের লিখে দিয়েছি। C4 উদ্ভিদ বলতে কি বুঝো? উদ্দীপকের আলোকে শর্করা তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। শর্করা তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। ঘ নম্বর আসতে পারে উদ্দীপকের বিক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আসলে উদ্দীপকের বিক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এটা সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের একটা বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো, এটা আসতে পারে। অথবা আসতে পারে উদ্দীপকের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি জীব জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা, এটাও আসতে পারে। আর এটা দ্বারা বোঝায় সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণের গুরুত্বকে তোমরা জানো, তাহলে সৃজনশীলটা এরকম আসতে পারে যে CAM এর পূর্ণরূপ। C4 উদ্ভিদ বলতে কি বোঝাও? উদ্দীপকের আলোকে শর্করা তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। আর হলো সালোক সংশ্লেষণের গুরুত্ব বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীলটাই তোমাদের SW থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।
আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।